আজকেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে। সম্প্রতি আমরা সেই বিষয়গুলো দেখতেও পাচ্ছি। স্যার, আপনার কাছে কি মনে হয় পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ কোন অবস্থানে আছে? ধন্যবাদ। প্রথমে আমি ম্যাডাম ডিলারা চৌধুরীকে আমার শ্রদ্ধা নিবেদন করছি এবং বেশ কিছুদিন, অনেক দিন পর তার সাথে আজকে এই প্রোগ্রামে আসতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। থ্যাংক ইউ। এখন ম্যাডাম যে কথাগুলো বলেছে তার সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং পররাষ্ট্র নীতির কথা বলার আগে দু একটা কথা নিশ্চয়ই বলা দরকার, যে এই সরকারের যে ব্যর্থতার মাত্রা সেটা প্রকট হয়ে ধরা পড়েছে যখন তারা জুলাই সনদকে অত্যন্ত নিম্ন রুচির মাধ্যমে অগ্রাহ্য করলো এবং সেখানে নটের গুরু ছিল এই যে একজন সেলফ ডিক্লেয়ার্ড লিগাল এক্সপার্ট সালাউদ্দিন। সে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই যে পার্লামেন্টে উঠে এত মিডিয়কার, সুযোগ সন্ধানী, নিম্ন রুচির যে ব্যাখ্যাগুলো দিত, যেমন ধরেন লেটেস্ট এই কিছুদিন আগে যে প্রেসিডেন্ট ইলেকশনের হওয়ার কথা, সেখানে এই আর্টিকেল 70 প্রসঙ্গ নিয়ে তিনি বলছেন যে আমাদেরকে এখানে সংবিধান পুঙ্খানুপুঙ্খ ফলো করতে হবে, মানে যেটা আর কি তাদের স্বার্থে আর্টিকেল 70টাকে প্রয়োগ করতে পারে, পুঙ্খানুপুঙ্খ প্রয়োগ করতে হবে। কিন্তু আমি এটা বলতে পারি যে তিনি বলছেন যে ইলেকশনের পরে সংসদে এসে তখন সংস্কারের ব্যাপারে আমরা মানে আমাদের যখন ওই ওই উদ্দেশ্য সাধন করা হবে তখন আমরা দেখব। এখন এই যে এই ধরনের অবস্থান নেয়, আর বিএনপি একে প্রমোট করেছে এতদিন, হোম মিনিস্ট্রির নিয়ন্ত্রণে থেকেও যে আইনের ব্যাখ্যা দিয়েছে, সেখানে তাকে একটা ভুল ব্যাখ্যা থেকে থামানোর কেউ রিয়েলি কার্যকর কেউ ছিল না। জামাতেও পার্লামেন্টে সেরকম কাউকে সুযোগ দেওয়া হয়নি এবং তার ফলে দেখা গেছে যে সরকারের যে বিভিন্ন নিয়োগগুলো, পররাষ্ট্র নীতির ব্যাপারেও যদি আপনি দেখেন, কোনখান থেকে একজন মানে যার ফরেন পলিসি কোনো ট্রেনিংও নাই, ধারণা নাই, এই যে হুমায়ুন কবির নামে লোকটা কিভাবে এসে জুড়ে বসলো এবং যখন ডক্টর খলিল কথা বলতো একেবারে তার গায়ের উপরে উঠে মনে হয় যেন আমিই বলছি। হ্যাঁ, এবং শোনা যায় যে এখন এই যে ভারতের ব্যাপারে যে বাংলাদেশের যে অবস্থান নিয়েছে, সেখানে সে কিন্তু ভারতে যাওয়ার ব্যাপারে, এটা আমি বেশ কয়েকটা সোর্স থেকে জানলাম, বেশ চাপ সৃষ্টি করেছিল। এখন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যা অর্জন হয়েছে আমার মনে হয় সেটাই এই সরকারের একমাত্র মানে কার্যকর অর্জন, এবং সেটা হতে পেরেছে আমাদের ফরেন মিনিস্টার যেহেতু ডক্টর খলিলুর রহমান ছিল, যদিও তার চারপাশে তার প্রচুর শত্রু, এমনকি ফরেন সার্ভিসেও তার সমসাময়িকরা যারা রয়েছে তারা নানা রকমের তৈরি করে। যেমন আমি আরও কয়েকজন জানি যারা এখন অ্যাক্টিভলি ফরেন সার্ভিসে ছিল, রিটায়ার করে টক শোতে আসে প্রায়ই, তারা কেউই দেখি মোটেও টলারেন্ট না। তৌহিদ হোসেনকে তো আমরা দেখেছি যে সরাসরি, তা সত্ত্বেও কিন্তু ডক্টর খলিল আমাদেরকে যেভাবে স্টিয়ার করে ভারতের প্রভাব থেকে টেনে নিয়ে আসতে পেরেছে, এটা কিন্তু কোনো অন্য কেউ হলে আমার মনে হয় না যে এটা সম্ভব হতে পারত। জেনারেল অ্যাসেম্বলিতে আমরা এত বড় সম্মান পেলাম, মাত্র 4টা ভোট এদিক সেদিক হলেই কিন্তু উল্টে যেত। ভারত আর ইসরায়েল প্রচণ্ড চেষ্টা করেছে ইউরোপিয়ান ইউনিয়নকে নিয়ে, তারপর প্রো ওয়েস্টার্ন যে অনেক সেই তৃতীয় বিশ্বের দেশগুলো মিলে নিশ্চিত ছিল যে সাইপ্রাসের ক্যান্ডিডেটকে জিতাবে। কিন্তু সৌভাগ্য হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও 3টি দেশ মিলে তারা বাংলাদেশের পক্ষ নিয়েছে। এটা কিন্তু একটা অভূতপূর্ব বাস্তবতা। আমেরিকানরা বাই অল মিনস সাইপ্রাসের পক্ষেই থাকার কথা, কিন্তু আমরা তো দেখলাম যে ডক্টর খলিলের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের এত গভীর একটা আস্থা রয়েছে, সেটা কিন্তু ওই সেই ট্রেড নেগোসিয়েশনসের সময় থেকেই গড়ে উঠেছে, যার ফলে ভারত ও তার ইসরায়েলি লবি পরাজিত হলো। বাংলাদেশের জন্য একটা বিরল সম্মান। এবং এই যে জেনারেল অ্যাসেম্বলিতে ডক্টর খলিল যাচ্ছে, আমার সুযোগ হয়েছে তার সাথে মাঝে দু একবার কথা বলার, আলোচনা করার। তিনি বললেন যে বাংলাদেশে তিনি তার যে দায়িত্ব সেটাকে কোনোভাবেই নেগলেক্ট করবে না, এবং আগামী দিনগুলোতে এটাই ইম্পর্ট্যান্ট। এই যে আমাদের যে পররাষ্ট্রনীতির বিষয়ে ভারত বারবার চাইছে
যে যেন হাসিনার সময়ের যে ধারাবাহিকতা সেখানেই যেন বাংলাদেশ ফিরে যায় এবং তারেক জিয়াকে প্রধানমন্ত্রীকে দিল্লিতে নেয়ার তার মূল উদ্দেশ্যই হচ্ছে যে কোনোভাবে চীনের সাথে আমাদের নিরাপত্তা সম্পর্ক সেটাকে ধ্বংস করা। এই যে করিডোরের আইডিয়া মায়ানমার হয়ে কক্সবাজার পর্যন্ত, সেটা যেন কোনোভাবেই না হয় এবং এমন কিছু তাদের রয়ের প্রধান ঢাকায় এসে এমন কিছু বার্তা দিয়ে গিয়েছে, অনেকে বলে যে এটা সেই হানি ট্র্যাপ করা এবং দিল্লিতে নিয়ে হয় সে রাজি হবে না হয় তাকে বাধ্য করা হবে। এই পরিস্থিতিতে ডক্টর খলিলের প্রচেষ্টাতেই আমার মনে হয় যে এই দিল্লি সফর আপাতত স্থগিত হয়েছে এবং যে কূটনীতিক ভাষা ব্যবহার করা হয়েছে সেটা অত্যন্ত স্কিলড আমি বলবো, যে যে এটা হাসিনাকে ফেরত দিতে হবে এবং এই ফেরত দেওয়ার প্রক্রিয়ায় যে বারবার ভারতীয় মিডিয়া বলে আসছে যে তাকে সসম্মানে বাংলাদেশে আনতে হবে, তার ডেথ সেন্টেন্স এড়িয়ে সরে ফেলতে হবে। বাংলাদেশের যে অবস্থান পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে তাকে বলা হয়েছে সরাসরি হস্তান্তর করতে হবে, যেটা আমি মনে করি যে কোনো বিশেষ ব্যবস্থা হবে না। সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি, বর্ডারে বিএসএফ আমাদের বিজিবির কাছে তাকে হ্যান্ডওভার করবে এবং তাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নিয়ে আসা হবে। এটাই কিন্তু একজন ক্রিমিনাল, দণ্ডপ্রাপ্ত ক্রিমিনাল আচরণ এবং এই ধরনের একটা ইমপ্রেশন কিন্তু ফরেন মিনিস্ট্রির স্টেটমেন্টে বোঝা গেছে। গত দু একদিনেই আমরা ভারতীয় রিয়াকশন দেখতে পেলাম, তারা রীতিমতো স্টান্ড যে এত সাহস। এবং তাদের রাষ্ট্রদূত কিন্তু এটা বলেও ফেলছে যে এই 5 দিনের মধ্যে যদি না যায় তাহলে 1 বছরেও আর তা দিল্লিতে যাওয়ার সুযোগ হবে না। কি অদ্ভুত মানসিকতা, অ্যাজ ইফ আমাদের দেশ থেকে আমরা ডেসপারেট যেতে। এটা তো তাদেরই ন্যাশনাল ইন্টারেস্টে তারা খুব চেষ্টা করেছে এবং আমার মনে হয় যদি সিঙ্গুলারলি অর্জন হিসেবে দেখতে হয়, এই যে ভারতকে এই দিল্লি যাওয়ার অবস্থান থেকে অগ্রাহ্য করা, আমরা একটা ব্রিদিং স্পেস পাচ্ছি। এই ব্রিদিং স্পেসটা খুবই দরকার, কেননা চীনের সাথে যেসব চুক্তি করার প্রক্রিয়ায় নিয়ে আমরা খুবই আনন্দিত ছিলাম, এখন শোনা যাচ্ছে যে সেগুলো আমলাতান্ত্রিক আলমারিতে বক্সবন্দি করে রাখা হয়েছে। এখন আমাদের এখন এই সময়টায়, সামনের দিনগুলোয় যখন আমরা জেনারেল অ্যাসেম্বলিতে আমাদের প্রেসিডেন্ট হওয়ার সুযোগ হয়েছে, একটা ব্যাপক প্রভাব রাখা সম্ভব হবে। যেটা প্রয়োজন সেটা হচ্ছে তিস্তা চুক্তিকে একদম একটা ফর্মাল রূপ দেয়া, করিডোরের যে বাস্তবতা সেটা কুংমিন থেকে মান্দালয় পর্যন্ত অলরেডি রাস্তা চলে এসছে এবং বাংলাদেশের কক্সবাজার পর্যন্ত রাস্তাটা খুব বড় ডিস্টেন্স না। এটা 6 মাসেই চীন কমপ্লিট করতে পারে এবং আমরা যদি চীনকে বাংলাদেশে প্রবেশ করার একটা স্থান করে দেই, এটা আমাদের ভারতের নিরাপত্তা হুমকি প্রায় অর্ধেকটা কমে যাবে। কেননা দেখেন, এই যে গত যুদ্ধে চীন যে আমেরিকাকে ঠেকাতে পেরেছে তার একটা বড় কারণ হচ্ছে যে ট্রেন লাইন সংযোগ সেন্ট্রাল এশিয়া থেকে চায়না পর্যন্ত এবং কন্টিনিউয়াস সাপ্লাই অফ আর্মস, সফিস্টিকেটেড ওয়েপন্স, মিসাইল টেকনোলজি এগুলো ছিল এবং যার কারণে আজকে ইরান মাথা তুলে দাঁড়াতে পারছে। হ্যাঁ, তো আমাদেরও কিন্তু সেরকম প্রয়োজন যে একেবারে আসবে না সেটা বলা যায় না। ভারত এখন কি আচরণ করে সেটা দেখার মতোই হবে আগামী দিনগুলোতে।